হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজ আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এইরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা এই গল্পের হিরোইন ইয়োকে দেখব, যে তার ক্লাসের মধ্যে ঘুমিয়েছিল। তখন ওর বান্ধবী এসে ওকে ডাকতে শুরু করে আর বলে, তাড়াতাড়ি উঠে পড়ো, ক্লাস তো কখন শেষ হয়ে গেছে। কিন্তু ইয়ো বলে, আরে প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও। ওর বান্ধবী তখন বলে, আরে তোমার তো আজকে আইরিশ কোম্পানিতে ইন্টারভিউ ছিল না, তোমার কি মনে নেই? কথাটা শুনেই তো ইয়োর ঘুম উড়ে যায় আর সে একদম হঠাৎ করেই উঠে পড়ে আর বলে, আমাকে তো এক্ষুনি ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। তারপর ইয়ো তো স্কুল থেকে দৌড়ে দৌড়েই বের হচ্ছিল আর মনে মনে এটাও ভাবছিল যে আইরিশ কোম্পানি খুব বড়, আজকে যদি আমি ইন্টারভিউতে পাশ করতে পারি তাহলে ওখানকার স্যালারিও খুব ভালো। আর তাড়াতাড়ি ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছানোর জন্য ইয়ো তার নিজের সাইকেলেই উঠে পড়ে। ইয়ো সাইকেলে চড়েই ইন্টারভিউয়ের জায়গার দিকে যেতে শুরু করে। কিন্তু ও যখন রাস্তায় ছিল তখনই ওর মা ফোন করে আর ওকে বলে, আমি তোমার জন্য ব্লাইন্ড ডেট ঠিক করে রেখেছি, আর আজকে তো তোমাকে ব্লাইন্ড ডেটে যেতেই হবে। আর ওর মা ওর ব্লাইন্ড ডেটের জন্য অনেকগুলো অপশনও বেছে রেখেছিল, মানে ও কার সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে চায় সেগুলোর মধ্য থেকেই ওকে একটা বেছে নিতে হবে। এদিকে আমরা এই গল্পের হিরো হুয়াংফুকে দেখব, যে আইরিশ কোম্পানির প্রেসিডেন্ট। হুয়াংফুর মুডটা তখন একটু খারাপ ছিল আর ও এটা বলে, আমাদের কোম্পানিতে আমরা সেরকম লোকে নেব না যাদের ইন্টারভিউয়ের দিনও আসতে লেট হয়ে যায়। এটা বলেই হুয়াংফু তো ওখান থেকে যেতে শুরু করে। এদিকে ইয়ো তখনও পর্যন্ত তার মায়ের ঝামেলাতেই আটকে ছিল, তাই তো সে তার মায়ের দেওয়া অপশনগুলোর মধ্যে একটাকে বেছেই নেয় আর তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয়। প্রেসিডেন্ট হুয়াংফু তার অফিস থেকে বাইরের দিকে আসছিল আর ইয়ো তার সাইকেল নিয়ে অফিসের দিকেই যাচ্ছিল। ওরা তো প্রায় কাছাকাছি চলেই এসেছিল, সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু রাস্তায় পড়ে থাকা একটা বোতলের জন্য ইয়োর সাইকেলটা একদম হাওয়ায় উড়ে যায় আর ইয়ো একদম উড়ে গিয়ে প্রেসিডেন্টের ওপরেই পড়ে। এরপর হুয়াংফু ওকে এমন করে সরাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন তার গায়ে কোনো একটা নোংরা পড়ে আছে। তারপর ইয়ো ওদের কাছে ক্ষমা চায় আর এটা বলে, আসলে আমি ইন্টারভিউয়ের জন্য খুব তাড়াহুড়ো করেই এখানে আসছিলাম। তখন মিস্টার লু বলে, তুমি ইন্টারভিউ দিতে এসে প্রেসিডেন্টকেই ধাক্কা মেরে দিয়েছো, আর এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাও। এটা শুনে ইয়ো বারবার করে ইয়োকে সরি বলে, কিন্তু হুয়াংফু তো ছিল ফুল অ্যাটিটিউডে। কিন্তু তারপর যখন গাড়ির কাজটা তুলে দেওয়া হয় তখন আমরা দেখব যে ভেতরে প্রেসিডেন্ট হুয়াংফু খুবই কষ্টে ছিল, কারণ ইয়ো ওর উপরে যে খুব জোরেই পড়েছিল। সন্ধ্যায় ইয়ো সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় যেখানে তার ব্লাইন্ড ডেটের সঙ্গে দেখা করার কথা আছে। বেচারি ইন্টারভিউতে ফেল করে গেলেও ওকে তো ওর মায়ের কথা রাখতেই হবে। ইয়ো রেস্টুরেন্টে চলে আসার পরই আমরা দেখতে পাবো যে হুয়াংফু রেস্টুরেন্টে বসে আছে। আসলে সেও একটা মেয়ের সঙ্গে ব্লাইন্ড ডেটেই এসেছিল আর হুয়াংফু তো এক দৃষ্টিতেই ইয়োকেই দেখছিল। ইয়োর তো এই ব্লাইন্ড ডেটের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, তাই সে কোনো রকম করে ছেলেটাকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর তাই তো ইয়ো এমনভাবেই কথাবার্তা বলে যে ছেলেটি ভয় পেয়েই সে নিজে থেকেই ওকে না বলে দিয়ে চলে যায়। এটা দেখে ইয়ো নিজে নিজেই খুব খুশি হচ্ছিল, কিন্তু তারপরেই ও দেখে যে ওর মা তো ওই রেস্টুরেন্টেই চলে এসছে, বেচারি। এদিকে হুয়াংফুয়েরও একই অবস্থা, সেও মেয়েটার থেকে কোনোরকম দূরে সরে যেতে চায়, তাই সে বাথরুমে যাওয়ার বাহানা করে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। আর ইয়ো তার মায়ের হাত থেকে বাঁচার জন্য ঠিক একই জায়গাতেই আসে লুকোনোর জন্য, যেখানে প্রেসিডেন্ট হুয়াংফু আগে থেকেই ছিল। আর তাড়াহুড়ো করে যেতে গিয়ে ইয়ো তো আবারও প্রেসিডেন্ট হুয়াংকে ধাক্কা মেরে দেয়। প্রেসিডেন্টকে দেখে ইয়ো জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তো প্রেসিডেন্ট বলে, তুমি নিশ্চয়ই আমাকে আবারও ইচ্ছে করে ধাক্কা মেরেছো। এটা বলেই তো ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে প্রেসিডেন্ট হুয়াংয়ের ব্লাইন্ড ডেট ওকে খুঁজতে খুঁজতে এখানে চলেই আসে, আর ওর ব্লাইন্ড ডেটকে ভাগানোর জন্য প্রেসিডেন্ট হুয়াং ইচ্ছে করে ইয়োকে এক সাইড থেকে জড়িয়ে ধরে। এটা দেখে মেয়েটি তো রেগেই চলে যায়, কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। তখনই ইয়োর মা ওখানে চলে আসে আর ইয়োকে জিজ্ঞাসা করে, এ কে? তখন ইয়ো প্রেসিডেন্ট হুয়াংকে জড়িয়ে ধরে বলে, মা, ই আমার বয়ফ্রেন্ড। এইটা শুনে ইয়োর মা তো খুব খুশি হয়ে যায় আর ওদেরকে বলে, আমি তোমাদেরকে আর ডিস্টার্ব করতে চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা দুজন ডিনার এনজয় করো। এটা শুনে ইয়ো যখন তার মায়ের সঙ্গে যাবেই বলছিল তখন ওর মা বলে, তুমি এটা কি বলছো? আজকে রাতে যদি তুমি বাড়িও না ফেরো তাহলেও কোনো সমস্যা নেই। মা চলে যেতেই প্রেসিডেন্ট হুয়াং বলে ওঠে, তুমি যেমনটা সাইকেল চালাতে পারো খুব ভালো করে, তেমনই তোমার মা খুব তাড়াতাড়ি দৌড়িয়ে চলে যেতে পারে। কথাটা শুনে ইয়ো তো প্রথমটা রেগে যায়, কিন্তু তারপর বলে, ছাড়ো এইসব কথা, আমি তোমাকে না বলে আমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছি, তার জন্য সরি। তারপর প্রেসিডেন্ট হুয়াং ওকে একটা নেম কার্ড দেয় আর বলে, তুমি যদি চাও কালকে আমার কোম্পানিতে আবারও ইন্টারভিউ দিতে আসতে পারো। এটা বলেই প্রেসিডেন্ট তো ওখান থেকে চলে যায়। ইয়ো ভাবে, তাহলে কি আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে? আমি কি ফাইনালি আইরিশ কোম্পানিতে কাজ পেয়ে যাব?
পরের দিন সকালে ইয়োইও একদম সময় মতো আইরিশ কোম্পানির সামনে চলে আসে আর ও মনে মনে খুব খুশিই হচ্ছিল, কারণ ফাইনালি ও কাজটা পেয়ে যাবে। এদিকে প্রেসিডেন্ট তো আরো একটা ঝামেলায় পড়েছিল, কারণ আরো একটা মেয়ে ওর অফিসে এসে ওর সঙ্গে এঙ্গেজমেন্ট করতে চাইছিল। প্রেসিডেন্ট যখন ভাবছিল এই ঝামেলা থেকে সে কি করে মুক্তি পাবে, ঠিক সেই মুহূর্তেই ইয়োইও অফিসে চলে আসে। এটা দেখে প্রেসিডেন্ট একটু স্বস্তি পায় আর বলে, তুমি এসে গেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এটা বলেই তো ও ইয়োইওর কাছে চলে যায় আর ওদেরকে এতটা কাছাকাছি দেখে সেই মেয়েটি জিজ্ঞাসা করে ওঠে, এ কে? এটা শুনে প্রেসিডেন্ট ইয়োইওকে চোখের ইশারা করে, কিন্তু ইয়োইও তো বুঝতেই পারেনি যে প্রেসিডেন্ট কি বলতে চাইছে আর ওর এই মুহূর্তে কি করা উচিত। প্রেসিডেন্ট কি ওর কাছে সাহায্য চাইছে? ইয়োইও তো চিন্তায় পড়ে গেছিল, তাই প্রেসিডেন্ট নিজে থেকেই বলে দেয়, ইয়োইও আমার গার্লফ্রেন্ড। তখন ইয়োইও প্রেসিডেন্টের কথায় সম্মতি জানায়। ব্যাস আর কি, ওদের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি রেগেই অফিস থেকে চলে যায়। মেয়েটি চলে যেতেই ইয়োইও প্রেসিডেন্টকে বলে, কি আমি খুব ভালো অ্যাক্টিং করেছি তাই না? আর এবারে নিশ্চয়ই তুমি আমাকে ইন্টারভিউতে ফেল করাবে না? কথাটা শুনে প্রেসিডেন্ট হেসে বলে, তুমি সত্যিই খুব বোকা। আর হুয়াংফুয়ের কথা শুনে ইয়োইও ভালোভাবে বুঝে যায় ওকে এখানে জবের ইন্টারভিউ এর জন্য নয়, প্রেসিডেন্টের ব্লাইন্ড ডেটের সমস্যাগুলো দূর করার জন্য ডাকা হয়েছে। আর ও এটাও ভাবে যে ও এখানে জব করতে পারে না, কারণ ও যদি এখানে জব করে তাহলে বিভিন্ন পাওয়ারফুল ফ্যামিলিগুলোর মধ্যে ও একদম স্যান্ডউইচের মতো হয়ে যাবে। এটা ভেবে নেওয়ার পর ইয়োইও ওখান থেকে যেতে শুরু করে। তখন হুয়াংফুর জামা ধরে ইয়োকে আটকায় আর বলে, তুমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিলে তাই না? তাহলে এখন চলে যাচ্ছ কেন? এটা শুনে ইয়োইও বলে, আরে আমি এখানে কাজের জন্য এসেছিলাম, কিন্তু আমি বড় লোকের বাড়িদের ঝামেলায় জড়াতে আসিনি। এটা বলে ইয়োইও যখন ওখান থেকে চলেই যাচ্ছিল, হুয়াংফু বলে, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, আমি তোমাকে 50,000 টাকা স্যালারি দেবো। তাও ইয়োইও নাই বলে দেয় আর বলে, এই 50,000 টাকার থেকে আমার জীবন অনেক বেশি দামি। হুয়াংফু বলে, 1 লাখ হলে কেমন হয়? তবু ইয়োইও বলে, না না আমি চলে যাচ্ছি। তখন হুয়াংফু বলে, ঠিক আছে 5 লাখ টাকা। আর এই অ্যামাউন্টটা শুনেই ইয়োইও ওখানে দাঁড়িয়ে যায়, কারণ বুঝতেই পারছো 5 লাখ টাকার অফার কেই বা না বলবে। পরের দিন থেকে ইয়োইও অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য চলে আসে আর আজকে তো ও খুব সুন্দরভাবেই রেডি হয়ে এসেছিল, তাই তো প্রেসিডেন্ট ওর দিকে তাকিয়েই থাকে। ইয়োইও বলে, এইভাবে কি দেখছো? আমি আগে কোনোদিন এরকম জামা কাপড় পরিনি। কিন্তু প্রেসিডেন্ট ওকে কিছুই বলেনি, শুধু এটুকু বলে, তাড়াতাড়ি করে এই ফাইলগুলো রেডি করো, আমাদেরকে মিটিংয়ে যেতে হবে। মিটিংয়ে সবাই তো খুব চিন্তায় বসেছিল, কারণ ওরা যে পারফিউমটা তৈরি করেছে সেটা বাজারে বিক্রি হচ্ছে না। প্রেসিডেন্ট তাই ইয়োইওকে বলে, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? ইয়োইও পারফিউমটা স্মেল নিয়ে বলে, পারফিউমটা তো খুব সুন্দর গন্ধ, আমাদের এই পারফিউমের প্রোডাকশন বন্ধ করা উচিত নয়। ইয়োইও এই কথাটা বলছে ঠিকই, কিন্তু কোম্পানির বাকি শেয়ার হোল্ডাররা এই প্রোডাকশনকে বন্ধ করতে বলছিল। কিন্তু তবুও প্রেসিডেন্ট হুয়াং ইয়োইওর কথাই শোনে আর এই পারফিউমের প্রোডাকশন বন্ধ করেনি। সেদিন রাতে প্রেসিডেন্ট হুয়াং ইয়োইওকে বাড়ি ছাড়তে যায়, কিন্তু ইয়োইওর মা এই ব্যাপারটা দেখে ফেলে আর সে তো অন্য কিছুই ভেবে বসে। ইয়োইও হুয়াংফুকে বলে, আজকে আমার জন্য তোমার নিশ্চয়ই খুবই সমস্যা হয়েছে, কারণ তুমি আমার কথাতেই শেয়ার হোল্ডারের বিরুদ্ধে গিয়ে পারফিউমের প্রোডাকশন চালু রেখেছো। এইটা শুনে প্রেসিডেন্ট বলে, তুমি ওই ব্যাপার নিয়ে চিন্তা করো না, ওগুলো সব আমি সামলে নেব। ইয়োইও যখন বাড়ি ফেরে দেখে ওর মা তো একটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে আর পরের মুহূর্তেই ওর মা ওকে খুব মারতে শুরু করে আর ওকে জিজ্ঞাসা করে গাড়িতে থাকা ছেলেটিকে। অনেকগুলো মার খাওয়ার পর ইয়োইও তার মাকে মিথ্যে কথা বলে, এটা বলে যে ও তো বসের ড্রাইভার, আমাকে শুধুমাত্র বাড়ি ছাড়তে এসেছিল। তখন ওর মা খুশি হয়ে জিজ্ঞাসা করে, তোমার এবং হুয়াংফুর রিলেশনশিপ কত দূর এগিয়েছে, তোমরা কিস করেছো নাকি করনি? এটা শুনে ইয়োইও বিরক্ত হয়ে বলে, মা তুমি ওসব কথা বাদ দাও না। পরের দিন অফিসে গিয়ে ইয়োইও প্রেসিডেন্টের টেবিলে মাথা রেখেই ঘুমিয়েছিল আর এদিকে প্রেসিডেন্ট তো কাজ করেই চলছিল। কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ওকে ঘুম থেকে তোলার জন্য ওর নাকের সামনে খাওয়ারও আনে, কিন্তু তাও ইয়োইও ঘুম থেকে ওঠেনি। অনেকক্ষণ পর ফাইনালি যখন ইয়োইও ঘুম থেকে ওঠে, প্রেসিডেন্ট ওকে জিজ্ঞাসা করে, তোমার কি শরীর ভালো নেই? তুমি যদি বলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। এটা শুনে ইয়োইও বলে, না আমি এখন ঠিক আছি। কিন্তু প্রেসিডেন্ট তবুও ওকে ছুটি দিয়ে দেয় আজকের জন্য আর বাড়ি গিয়ে ভালো করে আরাম করতে বলে। প্রেসিডেন্টের কথা শুনে ইয়োইও খুশি হয়ে বাড়ি যাওয়ার জন্য দৌড়ায় আর যেটা দেখেই প্রেসিডেন্টের একটু সন্দেহ হয়। সন্ধ্যায় অসুস্থ ইয়োইও তার বন্ধুদের সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়েছিল আর সেখানে খুব আড্ডাও দিচ্ছিল, তার সঙ্গে খুব ড্রিঙ্কও করছিল। ইয়োইওর বন্ধু লুসিং ওকে অনেকদিন থেকেই পছন্দ করে আর আজকে তো ও ইয়োইওর জন্য একটা পেন্টিংও এনেছিল, যেটা সে নিজের হাতে বানিয়েছে। ইয়োইও যখন পেন্টিংটা নিয়ে সবাইকে দেখাতে চাইছিল, তখন লুসিং লজ্জা পেয়ে বলে, এটা তেমন কিছু নয়। এটা বলেই লুসিং পেন্টিংটা ইয়োইওর কাছ থেকে নিয়ে নেয়। ইয়োইও আজকে এতটাই নেশা করে ফেলেছিল যে সে সবাইকে বলে দেয় সে আইরিশ কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের কাজ করে, কিন্তু সেখানে তার বেতন 5 লাখ টাকা। এটা শুনে লুসিং তো অবাক হয়ে যায়, কারণ সামান্য একটা অ্যাসিস্ট্যান্টের বেতন এতটা কি করে হতে পারে। ইয়োইও এতটাই নেশা করে ফেলেছিল যে ওর বান্ধবী ওকে সামলাতেই পারছিল না। এদিকে আমরা প্রেসিডেন্ট হুয়াংকে দেখবো যে
ওই রেস্টুরেন্টের বাইরেই অপেক্ষা করছিল। আসলে সে ইয়োয়োকে ফলো করতে করতেই এই রেস্টুরেন্ট পর্যন্ত চলে এসেছিল। আর ইয়োয়োকে এতটা নেশায় দেখে ও ইয়োয়োর কাছে যায় আর ইয়োয়োর বান্ধবীকে গাড়িতে বসতে বলে ও ইয়োয়োকে কোলে তুলে নিয়ে ওখান থেকে যেতে শুরু করে। লুসিং যখন এইসব ব্যাপারগুলো দেখে তার তো মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে ইয়োয়ো যখন ঘুম থেকে উঠে আসে ওর মা তো ওকে প্রচুরই বকে আর এটা বলে তোমার খুব ভাগ্য ভালো যে তুমি হোয়াংফুর মতো এত ভালো একটা বয়ফ্রেন্ড পেয়েছো, সেই তো তোমাকে কাল রাতে বাড়ি ছেড়ে দিয়ে গেছে। এটা শুনে ইয়োয়ো বলে মা তুমি এগুলো কি বলছো, কালকে হোয়াংফু আমাকে কি করে ছাড়তে আসবে, ও তো কালকে আমার সঙ্গে রেস্টুরেন্টে ছিলও না। তখন ওর মা বলে ফালতু কথা বলা বন্ধ করো, আর অনেকদিন হয়ে গেল আমি হোয়াংফুকে দেখিনি, কাল তুমি ওকে ডিনারে ইনভাইট করো। এটা শুনে ইয়োয়ো বলে দেয় হোয়াংফু আসতে পারবে না, ও খুবই ব্যস্ত। কিন্তু ওর মাও জেদ ধরে বসেছিল যে সে হোয়াংফুর সঙ্গে দেখা করেই ছাড়বে। আর তারপরে তো এই কথা নিয়ে ওদের মধ্যে ঝগড়াই বেঁধে যায়। আর ওর মা যখন ওকে ধরতেই যাচ্ছিল তখনই মায়ের কোমরে খটকা লেগে যায়। তাই ইয়োয়ো তার মাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর চেক আপ করে চলে যাওয়ার পর ওর মা ইয়োয়োকে বলে তোমার বয়ফ্রেন্ড আমাকে একবারও দেখতে এলো না কেন। ইয়োয়ো বলে সে খুবই ব্যস্ত আছে নিশ্চয়ই। ওর মা বলে হোয়াংফু যদি আমাকে দেখে যেত তাহলে আমি কত আগে সুস্থ হয়ে যেতাম। এদিকে প্রেসিডেন্ট হুয়াং তো আবারও সমস্যায় পড়ে। আসলে আগের দিনের সেই মেয়েটা মানে ফেই ফেই তার আন্টিকে নিয়ে ওখানে চলে আসে যাতে তার আন্টি প্রেসিডেন্ট হুয়াংকে রাজি করাতে পারে ওকে বিয়ে করতে। কিন্তু প্রেসিডেন্ট হুয়াং ফেই ফেইকে বলে দেয় যে সে ওকে বিয়ে করতেই চায় না। আর ঠিক সেই মুহূর্তে বেচারি ইয়োয়ো ওখানে চলে আসে। আর কি প্রেসিডেন্ট হুয়াং আবারও ইয়োয়োকে এখানে ব্যবহার করে। মানে প্রেসিডেন্ট হুয়াং তো উঠে গিয়ে ইয়োয়োকে কিস করেই ফেলে। কিস করার পরে ইয়োয়ো যখন কিছু একটা বলতেই চাইছিল প্রেসিডেন্ট ওর মুখে হাত চাপা দিয়ে দেয়। আর এইসব কিছু দেখে ফেই ফেইয়ের আন্টি তো খুবই রেগে যায়। আর তাই সে প্রেসিডেন্ট হুয়াংকে বলে তুমি নিশ্চয়ই ভালো করে জানো যে তুমি কি করেছো, তাই এরপর থেকে আমাদের মধ্যে কোনো রকম বিজনেস ডিল আর হবে না, তুমি তোমার খেয়াল রেখো। আন্টি ওখান থেকে চলে যেতেই প্রেসিডেন্ট ইয়োয়োর কাছে ক্ষমা চায়। তো ইয়োয়ো খুব রাগ দেখিয়ে বলে তুমি আমাকে সবসময় এমার্জেন্সির সময়ই ব্যবহার করে নাও। তখন যখন প্রেসিডেন্ট ওর হাত ধরে কিছু একটা বলতেই চাইছিল ইয়োয়ো ওকে একটা জোর করেই থাপ্পড় মারে। আর এই ব্যাপারটা প্রেসিডেন্ট সামলাতে না সামলাতে ইয়োয়ো ওকে জড়িয়ে ধরে কিস করে। এতে প্রেসিডেন্ট খুবই অবাক হয়। ইয়োয়ো বলে আমার মা তোমার সঙ্গে দেখা করতে চায়। আর প্রেসিডেন্টও এতে রাজি হয়ে যায়। এদিকে লুসিং ইয়োয়োর বান্ধবীর সঙ্গে হোয়াংফু এবং ইয়োয়োর সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। ইয়োয়োর বান্ধবী ওকে বলে দেয় যে আমার মনে হয় ওদের মধ্যে তেমন কিছুই সম্পর্ক নেই, হয়তো ইয়োয়ো তার মায়ের থেকে বাঁচার জন্য প্রেসিডেন্ট হোয়াংফুকে তার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। পরের দিন ইয়োয়ো হোয়াংফুকে নিয়ে হসপিটালে আসে। আর এই খবরটা যখন ওর মা জানতে পারে তখন সে তার ফাস্টফুডগুলোকে তাড়াতাড়ি করে লুকিয়ে দেয় আর বিছানায় এমন করে বসে যেন সে প্রচুরই অসুস্থ। হোয়াংফুকে দেখে ওর মা তো ভীষণ খুশি হয় আর ইয়োয়োকে বলে ওকে কিছু খেতে দাও। তখন ইয়োয়ো জোর করে একটা আপেল ওর মুখে গুঁজে দেয়, যেটা দেখে ওর মা তো ওকে বকতেই শুরু করে। আর এইদিকে বেচারি ইয়োয়ো ভাবে কবে যে এই নাটক শেষ হবে কে জানে। ওর মা যখন হোয়াংফুকে আরো কিছু বলতে চাইছিল তখন ইয়োয়ো বলে হোয়াংফু খুবই ব্যস্ত। এটা বলেই হোয়াংফুকেও ওখান থেকে নিয়েই চলে যায়। সেদিন রাতে ইয়োয়ো এবং লুসিং একটা রেস্টুরেন্টে দেখা করে। আর এখানেই লুসিং তার আঁকা সেই পেন্টিংটা ইয়োয়োকে দিয়ে দেয়। ইয়োয়ো পেন্টিংটা দেখে খুবই খুশি হয়। লুসিং ওকে জিজ্ঞাসা করে আমি তোমার এবং হোয়াংফুয়ের রিলেশনের ব্যাপারটা শুনেছি। তখন ইয়োয়ো বলে কোথায় কিসের রিলেশনশিপ, আমাদের মধ্যে তো শুধুমাত্রই কন্ট্রাক্ট আছে। আর আমি এতে রাজি হয়েছি যাতে আমাকে মায়ের কারণে আর বারবার ব্লাইন্ড ডেটে যেতে না হয়। ইয়োয়ো লুসিংকে বলে আমি তোমার কাছে একটা সাহায্য চাই। আর তারপরেই আমরা দেখব পরের দিনের মিটিংয়ে ইয়োয়ো সমস্ত শেয়ার হোল্ডারগুলোকে তার কথায় রাজি করে ফেলে। আসলে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাবো ইয়োয়ো শেয়ার হোল্ডারদেরকে খুশি করতে পেরেছে কারণ মিটিংয়ে কি বলতে হবে তার সমস্ত কিছুই লুসিং ওকে বলে দিয়েছিল। মিটিং শেষ করে বেরিয়ে আসার পর প্রেসিডেন্ট ওকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো কোন পরি তোমাকে এই অ্যাডভাইসগুলো দিচ্ছে, এগুলো নিশ্চয়ই তোমার আইডিয়া হতে পারে না। ইয়োয়ো বলে আমার একটা ক্লাসমেট আছে, তার কাছ থেকেই আমি এই আইডিয়াটা নিয়েছি। ওরা যখন কথাবার্তাই বলছিল তখনই হসপিটাল থেকে ইয়োয়োর কাছে ফোন আসে আর ওকে বলে যে ওর মায়ের কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই ইয়োয়ো তো দৌড়ায় হসপিটালের দিকে। হসপিটালে পৌঁছাতেই ওর মা ওকে বলে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর কতদিনই বা বাঁচবো, আর মরার আগে আমি চাই তোমার খেয়াল রাখার জন্য তোমার পাশে যেন কেউ থাকে, তাই তুমি তাড়াতাড়ি করে হোয়াংফুকে বিয়ে করে নাও। ওর মা এত কান্নাকাটি করে কথাগুলো বলছে দেখে ইয়োয়ো ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন অফিসে গিয়ে ইয়োয়ো হোয়াংফুকে বলে চলো আমরা বিয়ে করি। এটা শুনে ও তো অবাক হয়ে যায়। তারপরে ইয়োয়ো সমস্ত কিছু বুঝিয়ে বলে। তখন হোয়াংফু বলে ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। প্রথম শর্ত হলো আমাদের বিয়ের ব্যাপারে তুমি কাউকেই জানাতে পারবে না। দ্বিতীয় শর্ত বিয়ের পর থেকে তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে। আর তৃতীয় শর্ত একই বিছানায় ঘুমানো বাদ দিয়ে বিয়েতে যা কিছু করতে হয় সমস্ত কিছুই করতে হবে। বিয়ের সমস্ত রিচুয়ালই মেনটেন করতে হবে।
আর এদিকে আমরা দেখতে পাবো যে ইয়োর মা তো নাটক করছিল। আসলে ইয়োর মায়ের কিছুই হয়নি, ও শুধুমাত্র ইয়োকে ব্ল্যাকমেল করছিল যাতে ইয়ো তাড়াতাড়ি বিয়ে করে নেয়। তারপর ওরা দুজন নকল বিয়ে করেই ফেলে। ওদের বিয়ের ছবি দেখে ওর মা তো খুব খুশি হয়ে যায়। বিয়ের পর ইয়ো হুয়াংফুর বাড়িতে থাকতে চলে আসে, কিন্তু ইয়ো একদম প্রস্তুতি নিয়েই এসেছিল। তার হাতে ছুরি হাতুড়ি সমস্ত কিছুই ছিল যাতে হুয়াংফু তার খুব কাছাকাছি না যেতে পারে। সেদিন রাতে ওরা যখন একসঙ্গে ডিনার করতে যায়, হুয়াংফু দেখে যে ইয়ো তো এখানে লুসিংকেও ইনভাইট করেছে। আর ইয়ো যখন ওয়াশরুমে চলে যায়, লুসিং হুয়াংফুকে বলে তুমি ইয়োর থেকে দূরে থাকো। তো হুয়াংফু বলে কেন, আর তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? এটা শুনে লুসিং বলে তুমি তো জানোই না ভালোবাসার অনুভূতিটা কেমন হয়। এইগুলো শুনে হুয়াংফু তো খুবই রেগে যায়, আর ইয়ো ওখানে আসতেই হুয়াংফু ওকে ওর সঙ্গে নিয়েই চলে যায়। বাড়ি ফেরার পরেও হুয়াংফু ইয়োকে কিছুই বলেনি। ইয়ো যখন জিজ্ঞাসাও করে যে তুমি কি আমার থেকে কিছু লুকোছো, তখন হুয়াংফু বলে তুমি বেশি কিছু চিন্তা করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এদিকে ফেই তো এখনো হাল ছাড়েনি। সে হুয়াংফু এর সৎ মায়ের সঙ্গে দেখা করে যাতে সৎ মাই ওদের বিয়েটা করিয়ে দেয়, আর এতে ওদের বিজনেসেও অনেক লাভ হবে। পরের দিন ফেই যখন ওদের বিয়ের একটা ছবি হাতে পায়, তখন সে তো খুব রেগে যায়। ইয়ো আবারও তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যায়। এদিকে হুয়াংফুর তো ওর কথা খুবই চিন্তা হচ্ছিল, কারণ হুয়াংফু যখনই ওকে ফোন করছিল ইয়ো ফোনটা রিসিভ করছিলই না। তারপর যখন হুয়াংফু ইয়োকে লুসিং এর সঙ্গে দেখতে পায়, সে তো খুবই জেলাস হয়। তাই লুসিংকে জিজ্ঞাসা করে তুমি আসলে চাইছোটা কি, কেনই বা ইয়োকে তুমি এত ড্রিঙ্ক করতে দিচ্ছ? এটা শুনে লুসিং বলে আমি ইয়োকে অনেকদিন থেকেই জানি। ইয়ো সব থেকে বেশি যেটা ভালোবাসে সেটা হলো স্বাধীনতা, মানে ইয়ো স্বাধীনভাবে বাঁচতে চায়, আর যেটা তুমি দিতে পারবে না। আর এবার হুয়াংফু এতটাই রেগে যায়, সে লুসিংকে বলেই ফেলে ইয়ো এখন আমার ওয়াইফ, কারণ আমরা দুজন বিয়ে করে ফেলেছি। কথাটা শুনে লুসিং তো শকড হয়ে যায়। পরের দিন ইয়ো ঘুম থেকে ওঠার পরেই ওকে তো হুয়াংফু এর কাছে অনেক বোকা খেতে হয়। তারপর হুয়াংফু ইয়োর ফোনে একটা লোকেশন অ্যাপ ইনস্টল করে দেয়, যাতে এরপর থেকে ইয়ো যেখানেই যাক না কেন হুয়াংফু খুব সহজেই সেটা জানতে পারবে। এইসব কিছুর পরেও যখন হুয়াংফু রেগেছিল, তখন ইয়ো ওকে খুব মিষ্টি করেই বলে আমার নকল বর, কতক্ষণ আর তুমি এইভাবে আমার উপর রেগে থাকবে? তখন হুয়াংফু ইয়োকে তাদের ফ্যামিলি ব্রেসলেটটা দিয়ে দেয়, আর বলে তুমি এই ব্রেসলেটটা কোনোদিনই খুলবে না। এটা যদি তুমি আমাকে প্রমিস করো, তাহলেই তোমার উপর আমি আর রাগ করবো না। আর সেই দিনই হুয়াংফু এর সৎ মা ওর সঙ্গে দেখা করতে আসে। আসলে ও এখানে এসেছিল যাতে ও ফেইর সঙ্গে হুয়াংফু এর বিয়ে দিতে পারে, কিন্তু তারপরেই ও লক্ষ্য করে হুয়াংফু এর হাতে তো সেই ব্রেসলেটটাই নেই। তখনই ও বুঝে যায় হুয়াংফু সত্যি ইয়োকে পছন্দ করে। আর তাই তো পরের দিনই সৎ মা ইয়োর সঙ্গে দেখা করে, আর ওকে বলে তোমার হাতে যে ব্রেসলেটটা আছে সেটা হুয়াংফু এর মা তাকে দিয়েছিল, আর এটাই তাদের ভালোবাসার শেষ চিহ্ন। কিন্তু এখন যদি হুয়াংফু ফেইকে না বিয়ে করে, তাহলে আমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। আর আমি ভালো করে জানি হুয়াংফু এখন তোমাকে পছন্দ করে, আর তুমিও যদি হুয়াংফুকে এতটুকুও পছন্দ করে থাকো, তাহলে তুমি নিজে ভেবে দেখো যে তুমি এবার কি করবে। ইয়ো তো বুঝতেই পারছিল না তার কি করা উচিত, কিন্তু তারপর যখন হুয়াংফুকে কোম্পানির জন্য খুবই চিন্তা করতে দেখে, তখন ইয়ো এটাই ডিসাইড করে নেয় যে সে সত্যিই তাদের ফেক বিয়েটা ভেঙে ফেলবে। আর এই ব্যাপারে যখন ও হুয়াংফুকে জানায়, তখন হুয়াংফু বলে আমি এরকমটা করতে চাই না, কিন্তু ইয়ো হুয়াংফু এর দেওয়া ব্রেসলেটটা খুলে ওখানেই রেখে দিয়ে চলে যায়। আর হুয়াংফু এর বাড়িতে ফিরে সে তার সমস্ত জিনিসপত্রই প্যাকিং করে ফেলে। হুয়াংফু তো ওকে আটকানোর অনেক চেষ্টাও করে, কিন্তু ইয়ো ওকে শুধুমাত্র নিজের খেয়াল রাখতে বলেই ওখান থেকে চলে যায়। তারপর ইয়ো বাড়ি ফিরে চলে আসে, আর ওর মাকে তার নকল বিয়ের সমস্ত কথা জানিয়েও দেয়। আর সবকিছু জানার পর ওর মা ইমোশনাল হয়ে পড়ে, আর ইয়োকে বলে এসব কিছু আমার জন্যই হয়েছে, আমি যদি তোমাকে জোর না করতাম তাহলে বোধহয় তুমি এরকমটা করতে না। এদিকে হুয়াংফু এর সৎমা ওকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য আমি ইয়োকে 2 মিলিয়ন টাকা দিয়েছি। যেটা শুনে হুয়াংফু বলে আমি এই কথাটা বিশ্বাস করি না। তখন ওর মা ওকে কষিয়ে একটা চড় মারে, আর বলে দেখো তুমি নিজেকে কি বানিয়ে ফেলেছো, একটা কলেজ স্টুডেন্ট যে সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তার জন্য তুমি নিজেকে পাগল বানিয়ে ফেলেছো। এমনকি তোমার বাবার কোম্পানির কথাও একবারও তুমি ভাবছো না। এদিকে ফেই হুয়াংফুকে পটানোর অনেক চেষ্টাই করে, কিন্তু কিছুতেই হুয়াংফুকেও পটাতেই পারছিল না। তাই তো ফেই ওকে বলে তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে এই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আবার, তাই তুমি ভেবে দেখো তুমি কি করতে চাও। এদিকে ইয়ো আবার জব খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার রিজিউম পাঠাতে শুরু করে, কিন্তু কেউই ওকে জব দিতে রাজি ছিল না। আর সারাদিন এইভাবে ইন্টারভিউ দিতে দিতে ওর পাই ছড়ে যায়। কিন্তু পরের দিন আবারও যখন ও একটা অফিসে যায়, জানতে পারে ও সেখানে জবটা পেয়ে গেছে, কিন্তু বেতন খুবই কম, মাত্র 3000 টাকা। কিন্তু তাও ইয়ো জবটা নিতে রাজি হয়ে যায়। ওর পায়ে আগে থেকেই আঘাত লেগেছিল, তাই অফিস থেকে বেরোনোর সময় ও ঠিক করে চলতে না পেরে পড়ে যায়।
আর লুসিংও ঠিক তখনই ওখানে চলে আসে। আর তারপর ইয়োয়োকে সে তার সঙ্গে নিয়ে যায়, আর যেখানে ইয়োয়ো লুসিংকে বলেই ফেলে তার নকল বিয়ের কথা। এটা শুনে লুসিং তো খুশি হয়ে যায়, কারণ যাই হোক তার কাছে আরও একটা সুযোগ তো আছে। এইভাবে তো অনেক দিনই কেটে যায়। একদিন যখন ইয়োয়ো তার বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতেই গিয়েছিল, সেখানকার টিভির খবর থেকেও জানতে পারে যে হুয়াংফু খুব তাড়াতাড়ি ফেই ফেইকে বিয়ে করতে চলেছে। এটা শুনে ইয়োয়োর মন খারাপ হয়ে যায়। এদিকে লুসিং একদিন ফাইনালি ইয়োয়োকে তার মনের কথা জানিয়ে দেয়, কিন্তু ইয়োয়োকে সরি বলে, আর এটাও বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। কথাটা শুনে লুসিং এর মন খারাপ হয়ে গেলেও সে ইয়োয়োকে বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, চলো আমরা আগের মতোই আবার বন্ধু থাকি। এরপর যখন ইয়োয়ো লুসিংকে জড়িয়ে ধরে, তখন সেই মুহূর্তের ছবি কেউ একটা তুলে রাখে। এইসব কিছুর পর একদিন ইয়োয়ো ভাবে কতদিন আমি আর এইভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াবো, আমার তো তাড়াতাড়ি আমার মনের কথাটা হুয়াংফুকে জানানো উচিত। এই কথাটা ভাবার পর ইয়োয়ো খুশি খুশি হুয়াংফুয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় কেউ ওকে কিডন্যাপ করে নেয়। এদিকে ফেই ফেই লুসিং এবং ইয়োয়োর সেই জড়িয়ে ধরার ছবিটা হুয়াংফুকে দেখায়, কিন্তু তবুও হুয়াংফু ফেই ফেইয়ের কোনো কথাই বিশ্বাস করতে রাজি ছিল না, কারণ সে পুরোপুরিভাবে ইয়োয়োকে বিশ্বাস করে। এদিকে সেই কিডন্যাপার ইয়োয়োকে একটা জায়গায় নিয়ে বন্ধ করে রাখে, যাতে ফেই ফেই এবং হুয়াংফুয়ের এঙ্গেজমেন্টটা কোনো বাধা ছাড়াই হয়ে যায়। হুয়াংফু ফেই ফেইকে বলে আমি একবার ইয়োয়োর সঙ্গে দেখা করতে চাই, আর ওর মুখ থেকেই সমস্ত সত্যিটা জানতে চাই। এটা শুনে ফেই ফেই বলে তুমি ওর কথা ভেবো না, কারণ ওর সঙ্গে তোমার দেখা হতে পারে না। এটা শুনে হুয়াংফু বলে তার মানে তুমি কি বলতে চাইছো, আর ইয়োয়ো কোথায় আছে এখন? এটা শুনে ফেই ফেই বলে একবার আমাদের এঙ্গেজমেন্টটা খুব স্মুথলি হতে দাও, তারপর দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে, আর ইয়োয়োকেও তুমি দেখতে পাবে। কথাটা শুনে হুয়াংফু তো খুবই রেগে যায়। এটা দেখে ফেই ফেই আবারও ওকে বলে আরে তুমি এত ইমোশনাল হয়েও না, তাড়াতাড়ি রেস্ট করো, কারণ কালকে আমাদের জন্য খুব বড় একটা দিন। পরের দিনটাই ছিল হুয়াংফু এবং ফেই ফেইয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারে অ্যানাউন্সমেন্টের দিন। আসলে ওরা এই এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্টের জন্য একটা প্রেস কনফারেন্সও রেখেছিল, কিন্তু হুয়াংফু তো সেখান থেকেই পালিয়ে যায়, যাতে সে ইয়োয়োকে খুঁজে পেতে পারে। আর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি ও ইয়োয়োকে একটা জায়গায় পেয়েই যায়, আর ওকে দেখে তো হুয়াংফুয়ের চোখে জলই চলে আসে, আর ওকে বলে আমার তোমাকে খুঁজে বের করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর ইয়োয়োর কিডন্যাপিং এর জন্য ফেই ফেইকে পুলিশেরা ধরে নিয়ে যায়। আর এরপর একদম 2 মাস পরের ঘটনা দেখানো হয়েছে। আর 2 মাস পর হুয়াংফু এবং ইয়োয়ো ওরা সত্যিকারের বিয়ে করে ফেলে। এতে ওরা দুজনেই খুব খুশি ছিল, আর এইভাবে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।